শিক্ষার্থীগণ, আমি এখন এই ভিডিওতে ফুলের বিবাহ গল্পের বাকি অংশটুকু আলোচনা করব। কালকে আগের অংশটুকু দিয়েছিলাম, আজকে বাকি অংশটুকু দেব। গোধূলি লগ্ন উপস্থিত, গোলাপ বিবাহের যাত্রা উদ্যোগ করিতে লাগিল। গোধূলি লগ্ন মানে সন্ধ্যাকালীন যে লগ্নটা, এই ভুল বললাম। গোধূলি লগ্ন হচ্ছে যে লগ্নতে বিবাহ অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে গোধূলি লগ্ন, কিংবা সন্ধ্যাকালকেও বলা হয় গোধূলি লগ্ন। তো এই লগ্ন উপস্থিত হইল, গোলাপ বিবাহের যাত্রা উদ্যোগ মানে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করিতে লাগিল। উচ্ছৃঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। উচ্ছৃঙ্গরা হচ্ছে এক ধরনের পোকা, যাদের পাখা আছে, লাফাইয়ে লাফাইয়ে চলে, মানে ফড়িং যাকে বলে, ফড়িংয়ের মতো। নহবত হচ্ছে সানাই, সানাই, বাঁশির মতো সানাই, এটা বাঁশির মতো শব্দ হয়। তো নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছিরা সানাইয়ের বায়না লইল। যে মৌমাছিরা ছিল তারা সানাইয়ের বায়না নিল, কিন্তু রাতকানা বলিয়ে সঙ্গে যাইতে পারিল না। মৌমাছি সানাইয়ের বায়না নিয়েছিল ঠিকই, কিন্তু রাত হলে তারা দেখতে পায় না, এজন্য পারিল না তারা যাইতে। খদ্যোতেরা ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল। খদ্যোতেরা মানে জোনাকি পোকা যারা, তারা যখন উড়ে চলে তখন তাদের শরীরে এক ধরনের আলো হয়। তারা কি করলো, তারাবাজি করতে লাগলো। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। কোকিল যারা ছিল তারা মানে বরযাত্রীর আগে আগে যাইতেছে ফুকরাইতে ফুকরাইতে। অনেক বরযাত্রী চলিল, স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিল না। যে রাজকুমারের সঙ্গে মল্লিকার বিয়ের কথা হয়েছিল, সে তো উঁচু বংশের জন্য হলো না বিয়ে। তো ওই রাজকুমার বিয়েতে আসার কথা ছিল, কিন্তু অসুস্থ বলে আসে নাই। কিন্তু জবা গোষ্ঠী, শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা প্রভৃতি স্ববংশে আসিল। যে জবা বংশ যেটা ছিল প্রভৃতি সকলেই এই বিয়েতে উপস্থিত হইল। কবরীদের দল সেকেলে রাজদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। কবরী যারা ছিল, কবরী হচ্ছে একটা ফুলের নাম কবরী, তারা উপস্থিত হইল। সেউতি মানে এক ধরনের সাদা গোলাপ। তো এই সাদা গোলাপের দলও এসেছিল, এবং সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। নিতবর হচ্ছে বরের সঙ্গে যে আসে, এই নিতবর তাকে বলা হয়। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, উগ্রগন্ধ ছুটিতে লাগিল। এই চাপা এক ধরনের ফুল, এই ফুলের খুব গন্ধ হয়, তো উগ্রগন্ধ আসিতে লাগিল। গন্ধরাজের বড়, দেখো এইখানে কিন্তু কিছু কিছু ফুলের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। যেমন দেখো যে চাপা যে ফুলটা আছে, এই ফুলের কিন্তু গন্ধ সুন্দর, অনেক কড়া গন্ধ। তো এখানে উগ্রগন্ধ লেখা হয়েছে। গন্ধরাজরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগলো। যারা গন্ধরাজ ছিল, গন্ধরাজেরও কিন্তু অনেক গন্ধ আছে। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে এক পাল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছে। মোসাহেব হচ্ছে চাটুকার ব্যক্তি। আমাদের যে বিয়ে অনুষ্ঠানে সকলেই যে ভালো তা কিন্তু নয়, কিছু কিছু এমন ব্যক্তি আসে যারা শুধু বাইরের ঠাট্টাই বজায় রাখে। এই শ্রেণীর মানুষগুলোর কথা হচ্ছে মোসাহেব। তো এখানে পিঁপড়ার সঙ্গে তুলনা করা হয়েছে যে অশোক ফুল নেশায় লাল হইয়া উপস্থিত হয়েছে, এবং একদল পিঁপড়ে এসেছে মোসাহেব হইয়া আসিয়াছে। চাটুকার ব্যক্তি, তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোনো বিবাহে না এই রূপ বরযাত্রী জোটে, আর কোনো বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। মানে এই পিঁপড়ার দল কোনো গুণ থাক আর না থাক, তারা কিন্তু ঠিকই কামড় দিয়ে হুল ফুটাইতে পারে। এদের দাঁতের জ্বালা বড়। আমাদের বিবাহ অনুষ্ঠানে দেখা যায় এক শ্রেণীর মানুষ শুধু মানুষকে বিরক্ত করে, তো সেই শ্রেণীর কথা বলা হয়েছে যে তারা শুধু হুল ফুটাইবে আর বিবাদ বাঁধাবে। কুটস প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিল। ঘটক মহাশয়
তার কাছে তাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। ঘটক মহাশয়ের চরিত্র তো এরকম, সবখানে তারা যাবে আর মেয়ে দেখবে, ছেলে দেখবে, আর সবখানে মধু পাইবে। মধু মানে কি, তাদের যে পারিশ্রমিকটার কথা বলা হয়েছে, কিংবা ঘটকালি করে যে অর্থাৎ যে যৌতুক প্রথাটার কথা বলা হয়েছে, এগুলো। হ্যাঁ, আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষ বড় বিপদে। আমরাও বলতে এই যে আমি এবং আমরা, অর্থাৎ লেখক সেখানে গেলেন। দেখি বরপক্ষ বড় বিপদে। বরপক্ষ এবার বিপদে পড়েছে। বাতাস বাহকের বায়না লইয়াছিল, তখন হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথাও লুকাইলেন, কেহ খুঁজিয়া পায় না। এবার বাতাস কি নিয়েছিল, বরযাত্রীদের বাহকের দায়িত্ব নিয়েছিল। তখন খুব মর্দানি, মানে খুব সেইভাবে জোর জবরদস্তি করে নিয়েছিলেন, কিন্তু যখন কাজের সময় এলো তখন তাকে খুঁজে পাওয়া যায় না। এজন্য কি হলো, বরপক্ষ খুব বিপদে পড়িল। যে মানুষ, এই যে বাহক যারা যে ছিল সে নাই, এখন তো বড় বিপদ। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। বরযাত্রী তো একদম প্রস্তুত যাওয়ার জন্যে, যাইতে পারতেছে না বাহকের কারণে, সবাই দাঁড়িয়ে আছে। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। এই যে মল্লিকাদিগের কুল যায়, কুল বলতে বলা হচ্ছে যে এখানে যখন একটি মেয়ের বিবাহ অনুষ্ঠিত হয়, বিবাহটা যদি ভেঙে যায় তাহলে তার কি হয়, সম্মান চলে যায়। এটাই বলা হচ্ছে যে কুল যায়। তো মল্লিকাদিগের কুল যায়, মল্লিকার যদি এই সময় বিবাহ লগ্ন ভেঙে যায় তাহলে কি মল্লিকাদের কুল যাবে? তাহলে আমি সেজন্য কি করলাম, কার্যটা স্বীকার করলাম, অর্থাৎ বাহকের কাজ লেখকই স্বীকার করলেন। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সবাইকে এবার নিলেন, নিয়ে তিনি কোথায় গেলেন, মল্লিকাপুরে গেলেন। আচ্ছা, সেদিন দেখিলাম কন্যাকুল সকল ভগ্নী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। সেখানে গিয়ে দেখলেন তিনি কি, সবাই মানে ভগ্নী সকল, মানে মেয়ের বাড়িতে যত আছে, হ্যাঁ, আহ্লাদে সবাই ঘোমটা খুলিয়া পরিমল ছুটাইয়া মানে সুগন্ধ ছড়াইয়া, যে ফুলগুলো উপস্থিত ছিলেন সবার শরীরে সুগন্ধ ফুটাইয়া হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি, গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়েছে, রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। মানে সেখানে গিয়ে সবগুলোই তো ফুল, সেখানে গিয়ে এই অবস্থা দেখে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। মানে এই যে যারা এওগণ বলতে সধবা ব্যক্তিগণ, যারা বরণ করবে তারা কিন্তু বিধবা ব্যক্তির মাধ্যমে হয় না বরণ। হ্যাঁ, এটা তাদের সংস্কারের নিয়ম। তো হচ্ছে যে এই যে যারা সধবা ব্যক্তিগণ আছে, এওগণ মানে সধবা ব্যক্তি, যারা এই যে বকুল, যুথি, মালতী, রজনীগন্ধা স্ত্রী আচার করিল, মানে বরকে বরণ করিয়ে নিল। দেখিলাম পুরোহিত উপস্থিত। পুরোহিত হচ্ছেন যে বিবাহটা সম্পন্ন করবেন, বিবাহের সময় যে ব্রাহ্মণের দায়িত্ব পালন করবেন, তিনি হচ্ছেন পুরোহিত। নসীবাবুর নবম বর্ষীয়া কন্যা জীবন্ত কুসুম রূপিণী, কুসুমলতা সুতে লইয়া দাঁড়াইয়া আছে। মানে ওই যে প্রথমে যে পড়লাম নসীবাবুর বাগান, সেই নসীবাবুর নবম বর্ষীয়া কন্যা, মানে 9 বছরের যে কন্যা ছিলেন, সে সুতে লইয়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। কন্যাকর্তা অর্থাৎ বৃক্ষ মল্লিকাকে সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুজনকে এক সুতায় গাঁথিয়ে গাঁটছড়া বাঁধিয়ে দিলেন। পুরোহিত মহাশয় মানে এই যে কুসুমলতা, নবম বর্ষীয় কন্যা, সে কী করলো, যে দুজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়ে দিল। গাঁটছড়া মানে হচ্ছে কনের আঁচল দিয়ে বরের যে উত্তরীয় থাকে, উত্তরীয়র মাথা এবং মেয়ের আঁচলের মাথায় একখানে বাঁধিয়া বিবাহটা সম্পন্ন করলে এটাকে বলা হয় গাঁটছড়া। তো এই কাজটা এক সুতোয় বাঁধিয়ে কী করলেন, সম্পন্ন করলেন কে, পুরোহিত মহাশয়। পুরোহিতকে এই যে কুসুমলতা, নসীবাবুর যে নবম বর্ষীয় কন্যা ছিলেন তিনি। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল, মানে বিবাহ সম্পন্ন হওয়ার পর বাসর ঘরে লইয়া গেল।
কত যে সমবয়স রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। মানে সবাই কি করলো, বিয়ে বাড়িতে যেটা হয়, বরকে সবাই কি করলো, মানে সবাই ঘিরিয়ে ধরলে এবং চলছে রসময়ী সুন্দরীদের সেখানে উপস্থিতি। প্রাচীনা ঠাকুরিনী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিল। রঙ্গনে রাঙামুখ হাসি ধরে না। কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুল একে বলিয়া তাতে যত গুণ তত রূপ নহে। মানে এখানে হচ্ছে যে অর্থাৎ এই প্যারাটিতে বরকে নিয়ে যে রসিকতাগুলো বিয়ের বাড়িতে হয় সেগুলোই চলছে। দেখো এখানে ঠাকুরানী দিদি আছেন, সে তারপর রঙ্গন ফুল হাসি ধরে না, তারপরে হচ্ছে কনের সই আছে, কনের সইকে কি করলেন রজনীগন্ধা তর্কা রাক্ষসী বলে তামাশা করিল। এবং বকুল ফুল এসে উপস্থিত হয়েছে, তার হয়তো যত গুণ তত রূপ নয়। বকুল ফুলের কিন্তু গুণ সুন্দর, দেখতে কিন্তু অত সুন্দর নয়। সে কি করলো, এক কোণে গিয়ে চুপ করে বসিয়া রহিল, মানে নীরব। তার ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া চমকাইয়া বসিল। তখন কমলা কাকা, উঠো বাড়ি যাই, রাত হয়েছে, ও কি ঢুলে পড়বে যে। ঠিক সেই মুহূর্তে এই যে নসিবাবুর যে মেয়ে ছিল, হ্যাঁ কুসুমলতা, সে কমলা কাকাকে ডাকতেছে যে উঠো বাড়ি যাই, রাত হয়েছে, ও কি ঢুলে পড়বে যে, মানে আমার ঘুমের মাঝে ঢুলে পড়তে পারে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছে। চমক হইলে দেখিলাম কিছুই নাই। এবার কাকা উঠে দেখল, কুসুমলতা যখন কাকাকে ডাকলেন তখন দেখে উঠে কিছুই নাই। হ্যাঁ, তার মানে এতক্ষণ কিন্তু কবি এগুলো স্বপ্নের মাধ্যমে দেখতেছে। এখন যেটা হবে সেটা হবে বাস্তব। এই গল্পে যেটা যতটুকু আছে এটা বাস্তব হবে। তো উঠে দেখে কিছুই নাই। হ্যাঁ, এতক্ষণ স্বপ্নের মাঝে দেখতেছে যে পুরোহিত কি করলো, বরকনেকে সম্প্রদান করলো, বিবাহ অনুষ্ঠিত করলো, কিন্তু এবার ঘুম থেকে উঠে দেখে কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল, মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। মানে ঘুম থেকে উঠে দেখে কিছুই নাই সেখানে। এবার তিনি এই জিনিসটাই উপলব্ধি করলেন যে সংসার আসলে অনিত্য। আমি আজ আছি কাল নাই, সংসারে যে যতদিন থাক না কেন শুধু একটা রঙ্গমঞ্চ, এই আছে এই নাই। সে রম্যবাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। এতক্ষণ যারা রঙ্গমঞ্চে ছিল অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে ছিল, হ্যাঁ, এবং যে সুন্দর সুন্দর কথা বলা মানুষগুলো ছিল, যে সুন্দরীরা ছিল, তারা কোথায় গেল, কেউ নাই সেখানে। উঠে দেখে সব ফাঁকা। যেখানে সব যাইবে সেখানেই স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে। যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়েছে, যাইবে সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়ে যাইবে। মানে এই বিবাহে যে দেখার পরে তিনি যে ঘুম থেকে উঠে দেখে এখানে কিছুই নেই, সব কিছু বিলীন হয়ে গেছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখে ঠিক সেই কথাগুলোই তিনি উপলব্ধি করলেন এই বাক্যে, যে রাজা প্রজা পাহাড় পর্বত নক্ষত্রাদি সব কিছু একসঙ্গে মিলিয়ে যাবে একদিন। আচ্ছা, কুসুম বলিল, উঠো না, কি করছো। আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। মানে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে যে আমি তো বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা। কুসুম এবার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলে যে কার বিয়ে কাকা। আমি বললাম, ফুলের বিয়ে। ওহ পোড়া কপাল, ফুলের। আমি বলি কি, আমিও এই যে ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। মানে কুসুম যে বাস্তবে যে মালাটা গেঁথেছে, মালাটাতে যে বর কনে রেখেছে, সেই স্বপ্নটা এতক্ষণ কি করলেন, কবি দেখলেন। এতক্ষণ দেখলেন যে কাকা মানে
যে স্বপ্নটা দেখলেন এতক্ষণ, সেই স্বপ্নের যে বরকনে, সেই স্বপ্নের বরকনে কুসুম কন্যার হাতে, অর্থাৎ যে কুসুমলতা ছিল, সেই কুসুমলতার হাতে সেই মালাটা কবি দেখতে পেলেন। তাহলে আমাদের গল্পটা এখানেই শেষ হলো। আমি গল্পটি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, আশা রাখি তোমরা গল্পটি বুঝতে পেরেছো। গল্পটা এখানে শেষ করলাম, আর দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?